অরিত্রর কাছে আসি। অরিত্র, দীর্ঘদিন ধরে আপনিও রূপলী জগতের ভীষণ রকমভাবে অ্যাক্টিভলি কাজ করে এসেছেন। আমি জানি না যে সবাইকে পথে নামতে হচ্ছে কেন, আর যদি পথে নামতেই হয় তাহলে এত দিগ্ভ্রান্ত হয়ে নামতে হচ্ছে কেন? কোন কোন পক্ষকে বাঁচানোর দায় নিয়ে একটা নির্দিষ্ট শ্রেণী বা ফ্র্যাটার্নিটি তারা রাস্তায় নামছেন? তারা কি মানুষের কথা শুনতে পাচ্ছেন না? তাদের মিছিলে তাদের সঙ্গে হাঁটা মানুষ, তারা যে ভাষায় কথা বলছে সেটা তারা বুঝতে পারছেন না, নাকি তারা সত্যি সত্যি জনবিচ্ছিন্ন হয়েছিলেন দীর্ঘ বছর, তাই তাদের পক্ষে বোঝা সম্ভবই নয় যে রাজনৈতিক রং দল আদর্শের বাদ দিয়েও সাধারণ মানুষ কি বলছে, কি চাইছে? কোনটা অরিত্র? দেখুন, এই ধরনের আন্দোলনগুলোর দু তিনটে অ্যাঙ্গেল থাকে। একটা ভালো দিকও যেমন থাকে, একটা খারাপ দিকও থাকে। এবার এই মুহূর্তে আন্দোলনটা যে জায়গায় এখন পৌঁছে গিয়েছে, সেখানে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন পেশার মানুষ যেরকম নামছেন, একই রকমভাবে কিন্তু কিছু মানুষ এটাকে ট্রেন্ড হিসেবে ব্যবহার করছেন। আপনারা অনেক ছবি এরকম দেখবেন যে আজকে আন্দোলনে গেছি বলে সবাই হাসি মুখে এক গাল দিয়ে প্ল্যাকার্ড দিয়ে ছবি দিচ্ছেন। তার মানে এটা আমি একটা ট্রেন্ডে পার্টিসিপেট করলাম। এই অংশগ্রহণটার মধ্যে বিচার হলো কি হলো না, তার থেকেও বেশি বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর তাদের কাছে যে আমি টুইটারে ইনস্টাগ্রামে স্টোরি দিতে পারছি কিনা এবং চারটে লোক এসে লাভ রিয়াক্ট দিচ্ছে কিনা। ফলত এরকম কিছু মানুষও যেরকম আছেন, আবার কিছু মানুষ আছেন যারা সত্যি বিভিন্ন কর্মক্ষেত্রে বিপদের সম্মুখীন হয়েছেন, নানা রকমভাবে অত্যাচারিত হয়েছেন এবং তারা তাদের নিজস্ব সুরক্ষার জন্য, যেরকম আমি কিছু ট্রান্স মানুষদেরকে দেখলাম আপনাদের টিভিতে, তাদের ওপরে মলেস্টেশনের ঘটনা প্রতিদিন খবরের কাগজে আসে, তারাও ময়দানে নেমেছেন, তারা কিন্তু প্রকৃত সমস্যাগুলো নিয়ে নামছেন। আর কিছু মানুষ থাকেন যারা প্রত্যেক এই ধরনের মোবিলাইজেশনেই থাকে। এবার এই যে একটা গুরুত্বপূর্ণ কথা আমরা বলছি যে উই ওয়ান্ট জাস্টিস, খুব বড় কথা। এবার এই জাস্টিস শব্দটার ডেফিনেশনটা সাধারণ মানুষের কাছে আমার মনে হচ্ছে পরিষ্কার নয়। জাস্টিস অনেক রকমের হতে পারে। একটা যদি বলেন আপনি যে লিগ্যাল জাস্টিস বা জুডিশিয়াল জাস্টিস, তাহলে আপনার অভিযানটা ধর্মতলায় না করে আপনাকে দিল্লি চলো ডাক দিতে হবে, কারণ সেই জাস্টিসটা আপনাকে মহামান্য সুপ্রিম কোর্ট দিতে পারবে। আর আরেকটা জাস্টিস হয় হচ্ছে যেটা সোশ্যাল জাস্টিস বা পলিটিক্যাল জাস্টিস। সেইটা যদি করতে হয় তাহলে আপনাকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে হবে যে দীর্ঘদিন ধরে কেন বিভিন্ন জায়গায় এইরকম পলিটিক্যাল ইনইকুয়ালিটি তৈরি হয়েছে, মেয়েদের কর্মক্ষেত্রে রাইট টু লাইফ অ্যান্ড ইকুয়ালিটি কেন হ্যাম্পার হয়েছে, বহু জায়গায় কেন মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম, আলাদা মানে শয়নকক্ষ, বিশ্রাম নেওয়ার জন্য জায়গা, এই জিনিসগুলো কেন নেই। এবং আপনি এই যে কথাগুলো আমি এখানে দাঁড়িয়ে বলছি, আরজি কর নিয়ে এত আন্দোলন হয়ে যাওয়ার পর আমরা গ্রিন রুমে আলোচনা করছিলাম মিস্টার চ্যাটার্জির সাথে যে এখনও পর্যন্ত গ্রামগঞ্জে অধিকাংশ হাসপাতালে না আছে সিসিটিভি, না আছে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম, আলাদা তাদের বসার জায়গা। তাহলে আমরা জাস্টিসটা কিভাবে চাইছি, কাদের কাছে চাইছি, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আরজি করে একটা ঘটনা ঘটে গেছে বলে আমরা এটা একটা আলোর মধ্যে এসেছে বলে আমরা এটা নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছি, কিন্তু দিনের পর দিন বিভিন্ন জায়গায়, বিভিন্ন কর্মক্ষেত্রে, স্কুলে, কলেজে, অন্যান্য হাসপাতালে, নার্সিংহোমে, বিভিন্ন জায়গায় মেয়েরা কিন্তু প্রচণ্ড রকমভাবে একটা আনইকুয়াল ট্রিটমেন্টের মধ্য দিয়ে যেতে হয়। তাদের জন্য আলাদা বিশ্রামের জায়গা, বাথরুমগুলো, মানে যেটাকে বেসিক হাইজিন বলে, সেগুলো কিন্তু নেই এবং এখনও নেই। তার মানে আমাকে যদি লিগ্যাল জাস্টিস পেতে হয় তাহলে আমি যাব হচ্ছে সুপ্রিম কোর্টে বা দিল্লি চলো ডাক দেবো। আর যদি আমাকে পলিটিক্যাল জাস্টিস পেতে হয় তাহলে খুব ক্লিয়ারলি, নির্দিষ্টভাবে, কোনো রকম মুখোশ টুকোশ না পড়ে রাজ্য সরকারটা যারা লিড করছেন, যে সমস্ত মন্ত্রী, আমলা এবং তার মুখ্যমন্ত্রী যিনি মেন সিইও অফ দ্য অর্গানাইজেশন যাকে আমরা বলবো, সেই চিফ এক্সিকিউটিভ অফিসার সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু আনসারেবল থাকবেন। কিন্তু আমি বুঝতে পারছি না যে কিছু মানুষ এটা পরিষ্কার করে কেন বলতে পারছেন না। তাদের বাধাটা কোথায়? বাধাটা কি শুধুমাত্র এই কারণেই যে কিছু প্রফেশনাল ইনসিকিউরিটি রয়েছে, কাজ না পাওয়ার আতঙ্ক রয়েছে, সেই কারণে তারা নাম উচ্চারণ করতে পারছেন না? ইনফ্যাক্ট কিছুদিন আগে একটা গড়িয়ার দিকে বোধহয় কিছু ডিজিটাল ক্রিয়েটারদের একটা মিছিল হয়েছিল, সেখানে নাকি এরকম একটা ফতেয়া জারি করা হয়েছিল সরকার বিরোধী কোনো কথা বলতে পারা যাবে না। ঠিক। আরে বাবা, ক্রাইমটা হয়েছে নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদেরও এরকম যে মিছিলগুলো হয়েছিল, সেখানেও একটা রীতিমতো ফতোয়া জারি করে দেওয়া হয়েছিল যে আমরা শুধু বলবো বিচার চাই, কেউ কোনো সরকার বিরোধী কথা বলবে না। আমি জানি না যেটা কি ধরনের বিচার চাও, মানে বিচার চাওয়ার নামে একটা প্রহসন। ঘটনাটা ঘটেছে একটা সরকারি প্রতিষ্ঠানে, মারা গিয়েছেন সরকারি কর্মরত অবস্থায় একজন চিকিৎসক, এবং এন্টার সিস্টেমটা ফেল করছে সরকারি সিস্টেম। অথচ আমি বলবার সময় সরকারের নাম বলবো না, তাহলে জাস্টিসটা কে দেবে? তার মানে আমি আসলে পলিটিক্যাল জাস্টিসটা চাইছি না বা সোশ্যাল জাস্টিসটা চাইছি না, অথচ আবার জুডিশিয়াল জাস্টিসও চাইছি না, তার কারণ আমি সুপ্রিম কোর্টকে প্রশ্ন করছি না। তাহলে প্রশ্নটা কি করছি, কেন করছেন? এর মধ্যে আমি এখানে ডক্টর বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সঞ্জীব বন্দ্যোপাধ্যায়,
আমি জানি না যে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আপনি মানে কান পর্যন্ত পৌঁছেছে কিনা। একদিকে তো মিটিং মিছিল চলছে, যাই হচ্ছে অন্তত মানুষ প্রতিবাদ করছেন, পথে প্রচুর মানুষ নামছেন, একটা চাপ রয়েছে রাজ্য সরকারের ওপর, চাপ রয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থার ওপর, এ নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। কিন্তু এর মাঝখানেও কেউ কেউ উপযাচক হয়ে আপনাদের কিছু কিছু সাজেশন দিচ্ছেন, আমি জানি না আপনার কান পর্যন্ত পৌঁছেছে কিনা। তৃণমূল কংগ্রেসের বিধায়ক কাঞ্চন মল্লিক সম্প্রতি আপনাদের জন্য কিছু সাজেশন রেখেছেন, আমি নিজে বলছি না, আপনারাই শুনুন কি বলছেন উনি। অনেকেই শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো, তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ, গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দেন। এত সত্ত্বেও আমরা আবার বলছি, আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। যারা আন্দোলন করছেন তারা মাইনেটা পাচ্ছেন কি? পাচ্ছেন তো? তাহলে যদি তার গণতান্ত্রিক অধিকারে আন্দোলন করা, তাহলে মাইনেটাও ফেরত দিয়ে দিন। গণতান্ত্রিক অধিকার হিসেবে মাইনেটা নিয়ে আবার আন্দোলন করা আজব যুক্তি কাঞ্চন মল্লিকের। যদিও পাল্টা সুযোগ হলে আমি এই প্রশ্ন করতাম যে আপনি বিধানসভায় কতদিন যান, আপনি বিধায়ক হিসেবে মাইনেটা পান তো, নাকি ফেরত দিয়ে দেন অন্য আদার্স অ্যাক্টিভিটি করার জন্য, বিধানসভা অ্যাটেন্ডেন্স না রাখার জন্য? এনিওয়ে, ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কি বলবেন? এখন প্রথমেই বলি যে মানে আপনারা কিন্তু এই মুহূর্তে স্ক্যানারে, মানে এই যে প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন, এগুলো কিন্তু হ্যাঁ, কিন্তু আমি প্রথমেই বলি যে কাঞ্চনবাবু যে রাজনৈতিক দলের সদস্য, সেই রাজনৈতিক দলই ওনাকে খুব সিরিয়াসলি নেন বলে আমার মনে হয় না। সেটা আপনারা লাস্ট লোকসভা ইলেকশনে ওনার সঙ্গে ওনার সাংসদের চর্চা বা কথোপকথন, ওনাকে নিয়ে পৌঁছাতে, সেগুলো ওনার ব্যক্তিগত ব্যাপার, তাদের মধ্যে অনেকেও তার সাপোর্টে দাঁড়িয়েছিলেন, সেটা অন্য বিষয় হচ্ছে না। বিষয়টা একেবারেই অন্য নয়। মুশকিলটা হচ্ছে এই রকম যদি অযাচক হয়ে কোনো কথা বলেন। আমি প্রথম বলি, আমি একজন সরকারি কর্মচারী, সরকারি চিকিৎসক, বর্ধমান মেডিকেল কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে পোস্টেড। আগামীকাল সকালবেলা আমার আউটডোরের ডিউটি আছে এবং সেই ডিউটিটি আমি অত্যন্ত নিষ্ঠার সাথে করি। কেন করি? যাতে আমার জুনিয়র ভাইগুলো যারা প্রতিবাদ করছে তারা বসে প্রতিবাদটা করতে পারে। কিন্তু তাই বলে আমি গতকাল সিজিও কমপ্লেক্স পর্যন্ত ডাক্তারদের যে মিছিল গেছে তাতে ঘেঁটেছি। আজকে মেডিকেল কলেজে আমাদের একটা নিজস্ব স্টুডেন্টসের মিটিং ছিল, সেখানে আমি পার্টিসিপেট করেছি এবং সেই কারণেই আমার আসতে এখানে 2-3 মিনিট দেরি হয়েছে। এবং আপনাদের বলে রাখি, এই যে একটা থ্রেড সিন্ডিকেট চলছে, এটা আপনাদের জানিয়ে রাখা দরকার যে আমরা মেডিকেল কলেজ স্টুডেন্টসের পক্ষ থেকে থ্রেড সিন্ডিকেট মেডিকেল কলেজ, মানে কলকাতা মেডিকেল কলেজে যারা চালাতো, আজকে স্টুডেন্টসের পক্ষ থেকে তাদেরকে আমরা বহিষ্কার করেছি। কারণ এই লজ্জা আমরা নিতে পারছি না। কাঞ্চনবাবু উনি তৃণমূলটাই কবে ভালো করে করলেন? আরে একটু পড়াশোনা করে কথা বলুন। আপনি কাদের সম্পর্কে কথা বলছেন এটা তো বুঝতে হবে। আপনি ডাক্তারদের নিয়ে বলছেন, আপনার কিসের যোগ্যতা আছে কথা বলার? সরকার ডাক্তারদের যে মাইনে দেয়, যারা সরকারি চাকরি করে তারা তাদের যোগ্যতায় মাইনে পায়। আমি আমার যোগ্যতায় এমবিবিএস পাস করেছি, আমাকে চ্যাট জিপিটি নিয়ে বসে পরীক্ষা দিতে হয়নি। আমি আমার যোগ্যতায় এমডি পাস করেছি, আমাকে কোনো দাদা ধরে পরীক্ষায় পাস করতে হয় না, আমাকে কোনো কারচুপি করে এমডিতে চান্স পেতে হয়নি। নিজের যোগ্যতায় পাস করেছি। এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমি যে সময় পাস করেছি, আমি যে রাজনৈতিক মতাদর্শে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং তখন যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, সে দুটো সম্পূর্ণ আলাদা। তারপরেও বলছি, আমাকে পাস করতে টাকা দিতে হয়নি, আমাকে পাস করার জন্য কোনো অনৈতিক প্রশ্রয় নিতে হয়নি। না, শুধুমাত্র আপনি বলছেন কাঞ্চন মল্লিককে কেউ সিরিয়াসলি নেয় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সিরিয়াসলি নেন আপনারা।
উনি নিজে ছাত্র পরিষদে, তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন উপলক্ষে মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছেন যে আমিও চাইলে অনেক কিছু করতে পারি, অনেক আদালতের নিয়ম নির্দেশ রয়েছে, কিন্তু আমি কোনো স্টেপ নিই না, নিলে ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে, বাইরে যেতে পারবে না, আরও অনেক কিছু লম্বা উনি আমি সেটা রিপিট করতে চাই না, চাইলে আমি মানুষজন আমি আরেকবার শোনাতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে আপনি নিজেও শুনেছেন। তাহলে কাঞ্চন মল্লিকদের দোষ কোথায়? খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তো থ্রেট করছেন। কাঞ্চন মল্লিকদের দোষ এই কারণেই আমি বলছি যে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ আমি তো সরকারি চাকরি করি, তিনি আমারও স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমি শুধু এইটুকুই বলবো যে তিনি পরের দিন এর ব্যাখ্যা দিয়েছেন। তবু আমি শেষ পর্যন্ত আমি যেটা বলি যে কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে বলি, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড় আছেন ভগবান, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে, বোঝা তোর ভারী হলে, এক্ষেত্রে পাপের বোঝা বুঝতেই পারছেন, একদম ডুববে তরি খান। সুতরাং বিধির বাঁধন ভাঙবে এত শক্তিমান আজ পর্যন্ত কেউ হয়নি, কেউ না।